আমি আশরাফুল আলম। আমার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কোনো এক গ্রামে। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার নানুর বয়স তখন 10 থেকে 11 বছর হবে। একদিন আমার নানু এবং ওনার মা ঠিক করেন ওনার বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। বলে রাখা ভালো, আমার নানুর বড় বোনের শ্বশুর বাড়ি ওনাদের পাশের এলাকাতেই। সেদিন ওনারা ওই বাড়িতে সারাদিন থেকে কোনো এক জরুরি কাজের উদ্দেশ্যে আবারও বাড়ির দিকে রওনা হলেন। আপনারা তো জানেনই যে গ্রামে সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তো আসার সময় ওনাদের একটি বড় দিঘি পার করে আসতে হয়। যখন আমার নানু এবং ওনার মা ওই দিঘির পাড়ে উঠলেন, কিছুক্ষণ হাঁটার পর ওনারা পেছনে খুব জোরে জোরে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পেলেন। মনে হলো অনেক ভারী কিছু একটা পড়ছে। তখন আমার নানুরা পেছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পেলেন না। তারপর কিছুক্ষণ হাঁটার পর ওনারা উপলব্ধি করলেন ওনাদের পেছনে পেছনে কিছু একটা হাঁটছে। ওনারা আবারও পেছনে তাকাতে দেখলেন বিশাল আকৃতির 2টা কুকুর ওনাদের পিছু নিয়েছে। কুকুরগুলো দেখতে ছিল অনেক বিশাল। এর আগে আমার নানু এমন কুকুর দেখেননি। আমার নানুর আম্মু কিছুটা আন্দাজ করতে পারলেন এবং মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে এই কুকুরগুলো গায়েব হয়ে গেল। কিছু দূর যেতে না যেতেই আবারও ওনারা কুকুরগুলোর উপস্থিতি টের পেলেন এবং দেখলেন এইবার কুকুরগুলোর সংখ্যায় 4টি। এটা দেখে ওনারা অনেকটাই ভয় পেয়ে গেলেন। তারপর ওনারা ঠিক করলেন কোন একটি বাড়িতে ঢুকবেন, কিন্তু হঠাৎ করেই ওনাদের সামনে সব অন্ধকার হয়ে গেল। হাতের হ্যারিকেনটাও বাতাসে নিভে গেল। এইবার ওনারা দুজনই খেয়াল করলেন যে ওনারা বেশ অনেকক্ষণ ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। তারপর হঠাৎ করে ওনারা অনেক দূরে একটি আলো দেখতে পান এবং ওই আলোকে লক্ষ্য করে হাঁটা শুরু করেন। অনেকক্ষণ হাঁটার পর ওনারা বুঝতে পারলেন যে ওনারা ওনাদের বাড়ির কাছে চলে এসেছেন। আমার নানুর আম্মু ওনাদের ঘরের সামনে এসেই দরজায় টোকা দেন এবং আমার নানুর বাবা দরজা খুলতেই ওনাদেরকে দেখে অবাক হয়ে যান এবং খেয়াল করেন রাত প্রায় 1টা বেজে গেছে। এই সময় তাদের দেখে উনি অনেকটাই চমকে গেছেন। তারপর আমার নানু ওনার বাবাকে সব ঘটনা খুলে বলেন। সেদিনের মতো রাত কেটে গেল, কিন্তু পরের দিন থেকেই শুরু হলো আসল ঘটনা। আমার নানুর আম্মু হঠাৎ করেই উল্টাপাল্টা কথা বলতে থাকে। বীর বীর করে যেন সারাদিন কার সাথে কথা বলে, নিজে নিজেকে মারতে চায়। কয়েকজন হুজুর দেখানোর পরেও কোনো লাভ হলো না। সবচেয়ে দুঃখের বিষয় হলো এর কিছুদিনের মাথায় আমার নানুর আম্মু মারা যায়। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু ঘটনা তো শুরু হলো। আমার নানুর যখন বিয়ে হয় আমার নানু ভাইয়ের সাথে, তখন শুরু হয় ঘটনা। আমার নানুর বিয়ের প্রায় কয়েক মাস পরেই একদিন সন্ধ্যার একটু আগে নানু পুকুর ঘাটে কোনো এক কাজে যায় এবং উনি লক্ষ্য করলেন পুকুরের বিপরীত পাড়ে একটি বিশাল জাম গাছ, আর তার নিচে একটি 80-90 বছরের বুড়ি বসে নানুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এর আগে নানু কখনোই এই বুড়িকে দেখেননি। নানু ভাবলেন হয়তো অন্য বাড়ির কেউ হবে, কিন্তু উনি লক্ষ্য করলেন বুড়িটি বিড়বিড় করে নানুর দিকে তাকিয়ে কি যেন বলছে। নানু 7-5 না ভেবে ওই বুড়িকে ডাক দিয়ে বললেন, আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? এইটা বলার সাথে সাথে দেখল বুড়িটি পানির ওপর দিয়ে ভেসে ভেসে নানুর দিকে এগিয়ে আসছে এবং ওই বুড়িটির দেহ বিশাল আকারের হয়ে যাচ্ছে। নানু মনে মনে ভাবলেন উনি খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন। নানু ভাবলেন জোরে চিৎকার দেবেন, কিন্তু উনি লক্ষ্য করলেন ওনার শরীরের সব শক্তি হারিয়ে গেছে। কথা বলতে পারছেন না, শরীর নাড়াতে পারছেন না। সাথে সাথে ওই বুড়িটি এসেই ওনার চুল চেপে ধরলেন এবং কয়েকবার আছাড় দিলেন। সাথে সাথেই আমার নানু অজ্ঞান হয়ে গেলেন এবং তখন চারপাশে মাগরিবের আজান দিচ্ছিল। এর কিছুক্ষণ পর সারা বাড়িতে চেঁচামেচি পড়ে গেল। আমার নানুকে খুঁজে পাচ্ছেন না কেউ। কিছুক্ষণ পর আমার নানা ওনাকে পুকুর ঘাটে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেন। সাথে সাথে ওনাকে ঘরে আনা হলো এবং একদিন পর ওনার জ্ঞান ফেরে। ওনার শরীরে প্রচন্ড জ্বর দেখা দিল। তারপর পরিবারের সবাই ঘটনা জানতে চাইলে উনি সব খুলে বলেন। তারপর আমার নানা একজন হুজুরের থেকে একে তাবিজ এনে দিয়েছিলেন, আর হুজুর বললেন নানুর ওপর নাকি অনেক ভয়ানক একটি জিনের আসর হয়েছে। হুজুর বললেন কোনো সমস্যা নেই, যতক্ষণ এই তাবিজটা সাথে থাকবে ততক্ষণ ওই জিনটা নানুর কোনো ক্ষতি করতে পারবে না। তারপর প্রায় অনেক দিন কেটে গেল। কিছুদিন পর নানু রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য একাই ঘরের বাইরে গেলেন।
ঘর থেকে ওয়াশরুম অনেকটাই দূরে এবং ওয়াশরুমের পাশে একটি বড় এবং অনেক পুরনো গাব গাছ আছে। নানু ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করলেন ওই গাব গাছটির সামনে একটি বিশাল আকৃতির মানুষের মতো দেখতে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার পা মাটিতে আর মাথাটা আকাশে ঠেকেছে। এইটা দেখে নানু ওনার হাতের তাবিজটা খুঁজতে থাকেন, কিন্তু ওনার হাতের তাবিজটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। তখনই ওনার মনে পড়ে আজকে কোনো এক কারণে তাবিজটি তিনি খুলে রেখেছিলেন, কিন্তু আর পড়া হয়নি, ভুলে গেছেন। উনি সাথে সাথেই কোনোভাবে ঘরের দরজার কাছে এসে চিৎকার দিয়ে পড়ে গেলেন। তারপর আমার নানা ভাইয়ের ঘুম ভাঙে এবং দৌড়ে গিয়ে দেখেন নানু অজ্ঞান। তারপর ঘরের সবাই উঠে এসে ঘরে তুলে নিয়ে যান তাকে। ঘরে নিয়ে মাটিতে বিছানার ওপর শোয়ালেন এবং সবাই একসাথে লক্ষ্য করলেন ঘরের কাঠের দরজার নিচ দিয়ে একটা হাতের ছায়া নানুর চুল টেনে নিয়ে যাচ্ছে। সবাই অনেকটাই ভয় পেলেন এবং আমার নানা পাশের ঘরে ওনার এক চাচাকে ডেকে আনলেন। চাচা আবার মাঝে মাঝে কবিরাজি কাজ করতেন। কবিরাজ চাচা এসে কিছু দোয়া পড়ে নানুর শরীরে পানি ছেটালেন এবং অনেকক্ষণ ঝাড়ফুঁক করলেন। তখন ওই কবিরাজ চাচা আগের তাবিজটি খুঁজতে বলেন, কিন্তু তাবিজটি কেউ খুঁজে পাচ্ছিল না। তারপর উনি আরো একটি তাবিজ দেন। কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফেরে। নানু সব ঘটনা খুলে বলেন সবাইকে। পরের দিন আমার নানা আমার নানুকে নিয়ে একজন নাম করা হুজুরের কাছে যান। হুজুর ওনার সাথে থাকা জিনের সাহায্যে জানতে পারেন যে আমার নানু আর ওনার মা যেদিন ওই দিঘির পাড় দিয়ে বাড়ি আসছিলেন, ওইখানে দুইটি জিন তাদের উপর নজর রাখছিল। একটি ছিল পুরুষ জিন, অন্যটি ছিল মহিলা জিন। হুজুর আরো বলেন যে নানুকে পুকুর ঘাটে মহিলা জিনটি আক্রমণ করে। ওই দিন নানুকে মেরেই ফেলত, কিন্তু তখন মাগরিবের আজান দেওয়ার কারণে কিছুই করতে পারেনি। হুজুর আরো একটি কথা বললেন, হারিয়ে যাওয়া তাবিজটি ওই জিনটি নিয়ে গেছে এবং ঘরের পাশে থাকা গাব গাছটার মগডালে ঝুলিয়ে রেখেছে। পরের দিন সকালে সত্যি পুরনো তাবিজটা গাব গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়। তারপর হুজুর অনেক কষ্টে ওই জিনদের দূর করেন এবং আমার নানুকে কিছু তাবিজ দেন। এরপর থেকে নানু অনেকটাই সুস্থ। এমন ঘটনা আর ঘটেনি।